মহাভারতে দুর্যোধনের একটা কালজয়ী সংলাপ আছে। আমরা যেসব নাটক ফাটক তৈরি করেছি সেখান থেকে আমরা এটা পাই। সেটা হচ্ছে প্রতিশ্রুতি দান সে কি পালনের চেয়ে কিছু কম। উল্টে আমরা এটা বলতে পারি কর্মসূচি গ্রহণ কি পালনের চেয়ে কিছু কম। সিপিএম এ কিন্তু এই অবস্থাটা দেখা যাচ্ছে। কর্মসূচি নেওয়া হচ্ছে ক্যাচ দেম ইয়ং, দলে বলা হচ্ছে যে তরুণ থেকে তরুণতরদের ঠাঁই দাও। ব্রাঞ্চ কমিটি, এরিয়া কমিটি, লোকাল কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি, মায়ের রাজ্য কমিটি, বলা হচ্ছে বয়সের ভারে যারা নুব্জ তাদের বাদ দিয়ে দাও। কেন বাদ দিয়ে দাও? খুব সম্প্রতি এক কেন্দ্রীয় কমিটির সদস্য দলের আভাস রায়চৌধুরী বলেছেন যে তরুণ প্রজন্মের কাছ থেকে সব থেকে বড় আশার কথা যেটা, সেটা হচ্ছে এই যে তাদের এই 34 বছরের ক্ষমতার হ্যাং ওভারটা নেই। অর্থাৎ কি না, এরা অনেক বেশি করে লড়াই করতে পারবে, সংগ্রাম করতে পারবে, তারা কখনোই এই ক্ষমতার থাকা অবস্থার মধ্যে জীর্ণ হননি, পচে যাননি, ইত্যাদি ইত্যাদি। সিপিএম এর মধ্যে কি এইসব হবে? চলবে? আদৌ আদৌ কি তরুণরা ঠাঁই পাবেন? নাকি সেই পক্ষকেশ নুব্জ দেহ, দাঁত নেই বৃদ্ধরা সেই আবার আসন অলঙ্কৃত করে থাকবে? সেলিম দক্ষিণ 24 পরগনা জেলা সম্মেলন শুরু হওয়ার আগে যে প্রকাশ্যে যে বক্তৃতা দিয়েছিলেন, দলের প্রতি তিনি একটা নির্দেশ দিয়েছিলেন গুরুবাদ এবং উপদলীয় প্রতিহিংসামূলক মনোভাব থেকে দলকে মুক্ত হতে হবে। গুরুবাদের থেকেও ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে উপদলীয় প্রতিহিংসামূলক মনোভাব। জেলা সিপিএম দেখালো যে আদৌ সেটা তাদের পক্ষে সম্ভব হয়নি। অর্থাৎ তারা কিন্তু কোনো মতেই সেলিমের দেখানো এই রাস্তাতে হাঁটবেন না। সিপিএম এ কার্যত নেতা বলতে এখন 3 জন। ভাঙতে 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 দলটা এখন যে অবস্থায় দাঁড়িয়েছে, নেতা বলতে 3 জন: বিমান বসু, মোহাম্মদ সেলিম আর সুজন চক্রবর্তী। দক্ষিণ 24 পরগনা জেলা সম্মেলনে এমন কাণ্ড ঘটল যে সুজন চক্রবর্তীর স্ত্রী, প্রাক্তন জেলা কমিটির সদস্য মিলি চক্রবর্তী সহ চন্দনা ঘোষ দস্তিদার, রামশঙ্কর হালদার, সুব্রত দাশগুপ্ত, তনুশ্রী মণ্ডল, এমনকি রাহুল ঘোষ যিনি প্রাক্তন বিধায়ক এবং রাজ্য কমিটির সদস্য সহ 18 জন তাদের নাম প্রত্যাহার করে নিলেন। কি ঘটলো ঘটনা? নতুন যারা জেলা কমিটিতে থাকবেন তাদের মধ্যে দেখা গেল বেশ কিছু তরুণ নেতাকে, অনিরুদ্ধ চক্রবর্তী, অপূর্ব প্রামাণিকের মতো তরুণ নেতাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। আরো কি করা হয়েছে না, বাটানগর থেকে 5 জন লোককে ডাকা হয়েছে, এদিকে ভাঙড় থেকে একজনও নেই। একজন সংখ্যালঘু নেতাকে না রাখা নিয়ে মানে মন কষাকষি শুরু হয়েছিল সম্মেলনের মধ্যেই। কিন্তু এই তরুণতর নেতাদের বাদ দিয়ে দেওয়া হলো কেন? তখন জেলা কমিটি যারা ক্ষমতায় ছিলেন তারা ব্যাখ্যা দিলেন যে এদের বিরুদ্ধে নৈতিক অধঃপতনের অভিযোগ রয়েছে। আরে নৈতিক অধঃপতনের অভিযোগ রয়েছে তো তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধেও ছিল। তার এগেনস্টে তো ইন্টারনাল তদন্ত কমিটি তদন্ত করলো। তাদের জন্য তো তন্ময় ভট্টাচার্য প্রথমে সাসপেনশন উইথড্র হয়ে গেল, তারপরে আবার সাসপেনশন হয়ে গেল 6 মাসের জন্য। এদের নিয়ে তো কোনো তদন্ত হয়নি সিপিএম, অন্তত সেরকম কোনো খবর নেই। তন্ময় ভট্টাচার্যের ব্যাপারে আবার একটা মজার ব্যাপার হয়েছে কি না, যখন সাসপেনশনটা উঠে গেল, যখন মিডিয়া বলতে শুরু করলো তন্ময় ভট্টাচার্য মুক্ত হলেন, তারপরে কিন্তু গণশক্তিতে একটা সিপিএম একটা দিল, বিবৃতি দিল। সিপিএম এর রাজ্য সম্পাদক একটা বিবৃতি দিলেন যে না, ওই আভ্যন্তরীণ তদন্ত কমিটির সুপারিশ মেনে তন্ময়কে 6 মাসের জন্য সাসপেন্ড করা হচ্ছে। এটা আগে তো বলা হয়নি। তাহলে উত্তর 24 পরগনা জেলা কমিটির যিনি সম্পাদক তিনিই তো লাফঝাপ করে বলেছিলেন তন্ময়ের ওপর থেকে সমস্ত সাসপেনশন উঠে গেল। তার কি পজিশন রইল দলের কাছে? তিনি বললেন সাসপেনশন উঠে গেল, সব ব্যাপারে মৃণালবাবু ওদের জেলা সম্পাদক তিনি বললেন যে তন্ময় এবারে দলের সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন। পরে দেখা গেল কি হলো না, তন্ময় 6 মাসের জন্য সাসপেন্ড হয়ে গেলেন। যে এই যে ব্যাপারটা, এই দুটো একসঙ্গে কিন্তু হয়নি। সেলিম কিন্তু গণশক্তিতে বিবৃতি দিয়ে ওই উত্তর 24 পরগনা জেলা সম্পাদককে জানাননি যে তন্ময় সাসপেনশন উঠে গেল, তিনি কিন্তু তাকে চুপি চুপি জানিয়েছিলেন। পরবর্তীকালে যখন দেখলেন যে এটা মিডিয়া হইচই শুরু করেছে, তন্ময় মুক্ত, তন্ময়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের যে অভিযোগ ছিল সেগুলো সমস্ত করতে শুরু করে দিয়েছে, ব্যর্থ হতে শুরু করে দিয়েছে, তখন দেখা গেল তাকে আবার এই সুপারিশের কথা বলে 6 মাস সাসপেন্ড করা হলো। দলটা চারিদিক থেকে বিদীর্ণ, ভাঙতে ভাঙতে শূন্য থেকে শূন্যতর, এবার বোধহয় ইনফিনিটিতে পৌঁছে যাবে। সেই দলে তরুণ নেতাদের আসতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ
সেলিম যেটাকে বলে গেছিলেন উপদলীয় প্রতিহিংসামূলক মনোভাব, সেই প্রতিহিংসামূলক মনোভাব কিন্তু কাজ করে চলেছে। কিছু লোক মনে করছে সিপিএম এর যে আমরাই এখনো সর্বেসর্বা হয়ে থাকবো, থাক না দল জিরো হয়ে যাক, দলের লোকসভা নির্বাচনে খালি হাতে ফিরুক, বিধানসভা নির্বাচনে খালি হাতে ফিরুক, এবারে পঞ্চায়েতগুলো যাবে, পৌরসভাও যাবে, সেখানেও সিপিএম কার্যত শূন্য হয়ে আছে অনেক জায়গাতেই। গিয়ে দাঁড়ালো যে তা সত্ত্বেও এই পক্ষকেশ দন্তহীন বৃদ্ধ গলিত স্থবির নেতারা তারা কিন্তু সরবেন না। এই দক্ষিণ 24 পরগনা কিন্তু আবার সিপিএমকে একটা মোড়ে পৌঁছে দিল। তা এই দক্ষিণ 24 পরগনার একজন বিশিষ্ট নেতার নাম আপনাদের আগে মনে পড়িয়ে দিই, তার নাম হচ্ছে সমীর পুততুণ্ড। সমীর পুততুণ্ডরা সিপিএম এর নেতৃত্বের বিরুদ্ধে বেশ কিছু প্রশ্ন তুলেছিলেন। সেই প্রশ্ন আজ কিন্তু সাধারণ মানুষ তুলতে শুরু করেছেন, যারা অন্তত মনে করেন যে বাম ফিরলে রাজ্যের হাল ফিরবে, এরকম ধরনের মানুষরা কিন্তু বলতে শুরু করেছেন। মানে এরা অনেকেই কিন্তু সিপিএম এর কমিটেড ভোটার। এরা বলতে শুরু করেছেন যে সিপিএম থেকে এই পলিত কেশ দন্তহীন বৃদ্ধদের যদি সরাতে না পারা যায়, যারা মানসিকভাবে কূপমণ্ডুক অবস্থায় পৌঁছে গেছেন, তাহলে কিন্তু দলের কোনো উন্নতি হবে না। তারা মনে করেন, হ্যাঁ তারা মনে করেন, আমাদের কথা নয়, আমার কথা নয়, তারা নিজেরাই বলছেন, এই দক্ষিণ 24 পরগনার ঘটনা জানতে পেরে তারা বলছেন যে সিপিএমকে কিন্তু এবার বেছে নিতে হবে, বৃদ্ধদের দিকে থাকবেন নাকি তরুণ প্রজন্মের দিকে যাবেন, এটা কিন্তু সিপিএমকে একদম ঠিকঠাক করে নিতে হবে। সেই সময় কিন্তু দক্ষিণ 24 পরগনা থেকেই কিন্তু সিপিএম এর মধ্যে একটা দল ভাঙার প্রবণতা তৈরি হয়েছিল, এবং এই দল ভাঙার প্রবণতা থেকেই কিন্তু পিডিএস এর সৃষ্টি হয়। অর্থাৎ বেশ কিছু সুযোগ্য নেতাকে কিন্তু সিপিএম হারিয়েছিল, সমীর পুততুণ্ড, সৈফুদ্দিন চৌধুরী, এরকম অনেকের মতনই। সুভাষ চক্রবর্তী এবং গৌতম দেবেরও কিন্তু এই প্রশ্ন তুলেছিলেন, তাদেরও বেরিয়ে আসার কথা ছিল, তাদের কোনো রকমভাবে জ্যোতিবাবু আটকে ফেলেন। এইসব ইতিহাস আমরা জানি, মানুষও জানেন। আজকে গিয়ে দেখা যাচ্ছে যে সেই একই রকমভাবে এই উপদলীয় প্রতিহিংসামূলক মনোভাব আবার প্রকট হয়ে উঠছে সিপিএম এর মধ্যে। আমি রাজ্যে ক্ষমতা নেই, তাতে কি হয়েছে, আমি তো দলের ক্ষমতায় আছি, এরম করতে করতে দেখা যাবে পাড়া কমিটিতে তো আমি সেক্রেটারি, এরম ভেবে অনেকে এই বৃদ্ধের দল শান্তিতে থাকবে, আমি তো পাড়ার সর্বেসর্বা, আমাকে কেউ নাই বা মানুক। এই অবস্থা থেকে সিপিএমকে যদি বেরোতে হয়, তাহলে নিয়ে আসতে হবে, মানুষ বলছেন নিয়ে আসতে হবে মীনাক্ষীর মতো কাউকে, একদম সব থেকে ওপরে। কিরকম না, সবাই বলছেন, এদের এই অধিকাংশ মানুষের মত হচ্ছে যে এই ধরনের তরুণ প্রজন্মকে নিয়ে আসার পাশাপাশি তাদেরকে আরো অনেক বেশি দায়িত্ব দিতে হবে। তারা বলছেন এই মীনাক্ষী এবং ডিওয়াইএফআই এসএফআই এর বেশ কিছু তরুণ নেতা সেদিন যদি ওই তিলোত্তমার গাড়ি, অভয়ার গাড়ি, তার সববাহী গাড়ি না আটকে প্রশ্ন তুলতেন, তাহলে কিন্তু আরজিকর কাণ্ড এত বড় জায়গায় পৌঁছতো না। তারা আটকে ছিলেন বলেই কিন্তু এই প্রশ্নটা আরজিকর আজকে এই জায়গায় পৌঁছেছিল, যেটা রাজ্যের সরকারের বিরুদ্ধে একটা স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনে পরিণত হয়েছিল। যদি এই আন্দোলনকে ছড়াতে হয়, এই আন্দোলনের মতন অনেক গণ আন্দোলনে সিপিএমকে নেতৃত্ব দিতে হয়, তাহলে মীনাক্ষীর মতো কাউকে সেলিমের জায়গায় নিয়ে আসতে হবে, অর্থাৎ রাজ্য কমিটির রাজ্য সম্পাদকের জায়গায় নিয়ে আসতে হবে মীনাক্ষীর মতো তরুণতর কাউকে। এটা কিন্তু সাধারণ মানুষ, মানে যারা সিপিএম এর কমিটেড ভোটার, যারা এখনো মনে করেন যে হ্যাঁ সিপিএম ফিরলে অনেক কিছু ভালো হবে, অন্তত দুর্নীতি মুক্ত হবে পশ্চিমবঙ্গ, তারা কিন্তু এই ধরনের মতামত প্রকাশ্যে বলছেন। নমস্কার, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।